জেনে দূরেরই দাঁড়ায়, আপন জেনে আদর করিনে। পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরিনে। আপনি তুমি অতি সহজ প্রেমে আমার হয়ে এলে যেথায় নেমে, সেথায় সুখে বুকের মধ্যে ধরে সঙ্গী বলে তোমায় বরিনে। ভাই তুমি যে ভাইয়ের মাঝে প্রভু, তাদের পানে তাকাই না যে তবু। ভাইয়ের সাথে ভাগ করে মোর ধন, তোমার মুঠা কেন ভরিনে। ছুটে এসে সবার সুখে দুঃখে দাঁড়াইনে তো তোমারই সম্মুখে। সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণ সাগরে ঝাঁপিয়ে পড়িনে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে মঙ্গলবার 32শে শ্রাবণ 1428, ইংরেজির 17ই আগস্ট 2021। তিথি শ্রাবণ শুক্লপক্ষ নবমী এবং পরে দশমী। নক্ষত্র জ্যেষ্ঠা। সূর্যোদয়ের সময় ভোর 5:17 হয়ে 51 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:03 হয়ে 39 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবারিগণ। রাত্রি 1:35 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আজকের তিথিতে আবির্ভূত হয়েছিলেন শ্রীজীব গোস্বামী প্রভু। বাংলা ভাষায় পুস্তক প্রকাশনার পথিকৃৎ এবং বিশিষ্ট শিক্ষাবিদ উইলিয়াম কেরি জন্মগ্রহণ করেন আজকের তারিখে 1761 খ্রিস্টাব্দে। 1850 খ্রিস্টাব্দে প্রখ্যাত ফরাসি উপন্যাসিক বালজাক দেহত্যাগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। একটু গান শুনে নি, গানের পর আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। এতে কি কি আছে 92.7 বিগ এফএম এ শুনছেন সেই শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু বলছি আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কুশধ্বজের কথা বলছিলাম আপনাদের, বলছি তার মেয়ে বেদবতীর কথা। তারপরে চলে যাব প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে মন্মথনাথ, তিনি এলাহাবাদে থাকেন, স্বামীজির ভক্ত। তাকে স্বামীজি এলাহাবাদের এক সাধুর কথা বলছেন। সেই সাধুর পদস্খলন ঘটেছে, তাই নিয়ে একটি কাহিনী শোনাবো আপনাদের। তারপর হে মহাজীবন। হে মহাজীবনে গতদিনে একটু অন্য রকমের হে মহাজীবন হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন সেই হে মহাজীবনের নায়ক। একটা লেখার থেকে পাঠ করেছিলাম আমরা। সেই লেখাটির লেখক কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে সেই লেখা, তার লেখকের নামটা বলবো আমরা। তারপরে নতুন হে মহাজীবন শোনাবো আপনাদের। আপনাদের চিঠিপত্র, সেই চিঠিপত্রের উত্তর দেব এবং শেষে বাইরে দূরে বাবুলনাথের মন্দির মুম্বাইয়ে, সেইটার ইতিহাস ইত্যাদি বলা হলো। এবার মন্দির দেখতে যাব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। দাঁড়িয়ে থমা দাঁড়িয়ে থমা পদ দিলে সাধ করে জীব বাড়ায় যেন কত কামে কোন হিসাবে হরিদে
দাঁড়িয়েছ মা, দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাজ করে জীব বাড়ায়েছ যেন কত নেকা মেরে, কোন হিসাবে হরদিদে জেনেছি জেনেছি তারা, তারা কি তোর এমনি ধারা, জেনেছি জেনেছি তারা, তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়ে ছিল অমনি করে, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়ে ছিল অমনি করে। হচ্ছে পুরাণ চিরন্তন শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। কুশধ্বজের মুখ থেকে বেরিয়ে এসেছে যে মেয়ে বেদবতী, তার কথা বলছিলাম আপনাদের। অপরূপ সুন্দরী সেই মেয়ে, একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। কিন্তু তার একটাই প্রতিজ্ঞা, ভগবান বিষ্ণু ছাড়া সে আর কাউকে বিয়ে করবেন না। কিন্তু তা বললে কি চলে? যেখানে যত রাজা মহারাজা বড় বড় বীর আছে, সবাই এই সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। তাদের অনেককে নিশ্চয়ই এ কথা বলে ঠেকানো যায় যে না, ভগবান বিষ্ণু ছাড়া বেদবতী আর কাউকে বিয়ে করবে না। কিন্তু এমন তো কেউ কেউ আছে, কোন মেয়ে বা মেয়ের বাবা প্রত্যাখ্যান করছে, এটা তারা মেনে নিতে পারে না, ভীষণ অপমানিত হয়। তেমনি একজন হলো শম্ভু নামে একজন অসুর, সে ভয়ানক অসুর। তো সেই অসুর বেদবতীর সঙ্গে নিজের বিয়ের প্রস্তাব পাঠালো। তো বেদবতী তো বলেই দিয়েছে সে কোনোভাবেই বিষ্ণু ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এই কথা শুনে তো শম্ভু ভয়ানক ক্ষেপে গেল। একে তো বিশেষ করে পুরুষ শাসিত সমাজে মেয়েরা প্রত্যাখ্যান করছে, এটা খুব একটা অপমানজনক ব্যাপার। যদি অভয় দেন তাহলে বলি যে আমাদের সমাজেও বোধহয় তাই। অন্যদিকে এই মেয়ে কিনা বিষ্ণুকে মনে মনে ভালোবেসে বসে আছে, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না বলছে, যে বিষ্ণু অসুরদের পরম শত্রু। এর প্রতিশোধ তো নিতেই হবে। তা সেই প্রতিশোধটা কিভাবে নিল? একদিন গভীর রাত্রিবেলা, সবাই তখন ঘুমে অচেতন, শম্ভু চুপি চুপি ঢুকলো কুশধ্বজের বাড়িতে। তারপর নিদ্রিত অবস্থায় তাকে হত্যা করল। নিদ্রিত অবস্থায়। ঘুম থেকে উঠে বেদবতী জানতে পারল সব। তখন সে সেই অসুরকে অভিশাপ দিল। শম্ভু পলকে ভস্ম হয়ে গেল। আমি তো শুধু বিষ্ণুকেই জানি, শুধু বিষ্ণুকে, তিনি আমার স্বামী। কুশধ্বজের মেয়ে বেদবতী আর একটা বড় বিপদে পড়েছিল। তাকে দেখে রাবণও মুগ্ধ হয়েছিল। তো সে রাবণও বেদবতীকে বলল, সুন্দরী তুমি আমাকে বিয়ে করো। কখনো না, করবে না বটে, তবে মজা দেখো। এই বলে রাবণ তার চুলের মুঠি ধরে রথে তুলে নিতে গেল। শম্ভুর বেলা যা হয়েছিল রাবণের বেলাও প্রায় তাই হল। রাবণের হাত পা মুখ সব ভস্ম হয়ে গেল, কিন্তু রাবণ মরল না। বেদবতী তখন এই অপমানে লজ্জায় আগুনে প্রবেশ করে প্রাণত্যাগ করলেন। যাবার আগে শুধু বলে গেলেন, রাবণ, এবারের মতো পরের জন্মেও আমি অজনী সম্ভব হয়ে এই পৃথিবীতে আসব। সেবারেও তুমি আমাকে হরণ করবার চেষ্টা করবে, আর তার ফলেই তোমার মৃত্যু হবে। ফলেছিল সেই ভবিষ্যৎবাণী। পরের জন্মে বেদবতী সীতা হয়ে জন্মগ্রহণ করেন। রাবণ আবার তাকে হরণ করেন। তার ফল কি হল সে তো আপনারা সকলেই জানেন। এই হল
একজন কুশধ্বজের কথা, আরেকজন কুশধ্বজ আছেন, তার কথা খুব বিস্তারিতভাবে বলবার কিছু নেই, তাকে নিয়ে যে দুটো চারটে কথা বলবার আছে সেটা বলবো আগামীকাল। আপাতত শেষ হলো পুরাণ চিরন্তন, এরপর হে মহাজীবন, আর তার মাঝখানে গান 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। গান শেষ করে কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ। মনমথনাথকে স্বামীজি বলেছেন এলাহাবাদে গিয়ে তার বন্ধু সেই সাধু, যিনি এখন একেবারেই নষ্ট হয়ে গেছেন মনমথনাথের কথা অনুযায়ী, তার সঙ্গে দেখা করতে, তার যদি কোনো সাহায্য দরকার হয় সেটা দিতে। কাজটা করতে যে মনমথনাথের খুব একটা ইচ্ছে করছে তার নয়, মানে একজন সাধু, তিনি আগে খুব ভালো ছিলেন, সবাই তাকে শ্রদ্ধা ভক্তি করত, পরে কিছু বাজে শিষ্যের পাল্লায় পড়ে এখন নেশা ভাঙ, চরিত্রের স্খলন, কোনো কিছুই তার বাকি নেই। তেমন মথনাথ গেলেন তার কাছে, স্বামীজি বলেছেন গেলেন, গিয়ে যখন বললেন যে স্বামীজির নির্দেশে তিনি এখানে এসেছেন, সেই সাধুর মুখখানি উজ্জ্বল হয়ে উঠল। বললেন, স্বামীজি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন? তিনি কি বলেছেন? একেবারে ঠিক ঠিক করে বলো, আমার ব্যাপারে কি বলেছেন স্বামীজি? মনমথনাথ কোনো রাগঢাক না করে সবটা তাকে খুলে বললেন। শুনে সেই সাধুর প্রতিক্রিয়া কি হলো সেটা বলবো একটু গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। মনমথনাথ তো সবটা বললেন সাধুকে, স্বামীজি কি কি বলেছেন তার সম্পর্কে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, শুনছেন প্রণমিত মারে। তো তার পতনে স্বামীজি যে খুব হাহুতাশ করেছেন, খুব কষ্ট পেয়েছেন, সেসব কথা একেবারে মাথা নিচু করে মন দিয়ে শুনলেন সেই সাধু। মনমথনাথের মনে হচ্ছিল তিনি প্রবলভাবে আবেগ চেপে রাখবার চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সেই সাধু বললেন, আমাকে তুমি 4 সের গাওয়া ঘি আর কিছু ফল এনে দেবে। স্বামীজি আদেশ করেছিলেন তিনি যা চাইবেন মনমথনাথ যেন তাই তাকে দিয়ে যান। তো মনমথ ঘি আর ফল কিনে দিয়ে এলেন। এর কয়েক সপ্তাহ পরে সেই সাধুর মৃত্যুর খবর এলো। না, কোনো সাধারণ মৃত্যু নয়, প্রায়োপবেশনে মৃত্যু, মানে উপবাসে প্রাণত্যাগ করেছেন তিনি। স্বামীজির নাম করে দেওয়া ওই ঘি আর ফল ছাড়া আর কিচ্ছু মুখে দেননি। কি বুঝছেন? পতনের পথে নেমে যাওয়া একজন পথভ্রষ্ট মানুষ, না, তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা গেল না, কিন্তু তার ভেতরে অনুতাপের প্রবল আগুন তো জ্বালিয়ে তোলা গেল। যে অনুতাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিলেন তিনি। সেই দিনই মনমথনাথের আর একটা অভিজ্ঞতার কথা বলবো আপনাদের। আগে ঘটনাটা বলে নি, তারপর এই নিয়ে আপনাদের সৌমিত্র বসুর 2-4টে কথা আছে, সেইগুলো সে বলবে। তো এলাহাবাদ থেকে এসে মনমথনাথ তো স্বামীজিকে সব কথা বললেন, সাধু অমূল্যের কথা। স্বামীজি সব শুনলেন। তারপর হঠাৎ বললেন, তোর যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে তুই করতে পারিস। মনমথ বললেন, স্বামীজি, মায়া কাকে বলে, মায়ার স্বরূপ কি, তার প্রকাশ কি, এই নিয়ে আমার খুব জানতে ইচ্ছে করে, যদি আপনি একটু বলেন। স্বামীজি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে বললেন, এই কথাটা থাক, তুই বরং অন্য প্রশ্ন জিজ্ঞেস কর। মনমথ বললেন, না, আমার এই কথাটাই খুব জানতে ইচ্ছে করছে, অন্য কিছু নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। বেশ বলে স্বামীজি শুরু করলেন কথা বলা, এবং কিছুক্ষণের মধ্যে যেন একেবারে সম্মোহিত করে দিলেন। হ্যাঁ, যুক্তি দিয়েই কথা বলছিলেন তিনি, ভাবরাজ্যের কথা নয়, কিন্তু অমন একজন মানুষ অমন করে কথাগুলো বলছেন, মনে হচ্ছিল তিনি আর এই পৃথিবীতে নেই, যেন কোন এক সুদূর অমৃত লোক স্পর্শ করে করে ফিরে আসছেন তিনি। বেশ কিছুক্ষণ বলার পর
মন্মথনাথ স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা তাহলে আপনিও তো মায়ার বাঁধনের মধ্যেই রয়েছেন। আপনার এই যে মঠ মিশনের কাজকর্ম, স্কুল, হাসপাতাল, দরিদ্র নারায়ণ সেবা, এ সবকিছুই কি আসলে মায়া নয়? স্বামীজি শুনে একটু হাসলেন। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেন মন্মথ, সম্বিত ফিরে এলো বলা চলে। না, স্বামীজির উত্তর দিয়েছিলেন, অসাধারণ উত্তর দিয়েছিলেন, কিন্তু সেই উত্তরটা আজকে নয়, বলবো আগামীকাল। আজকে এবার চলে যাব হে মহাজীবনে। গতদিনের মহাজীবনের নামটি বলবো আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মহাজীবন একটু অন্যরকম হলো গতদিন, তাই না? 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে কার কথা বলা হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছিল তিরোভাব দিবস গতকাল, সেটা আপনারা জানেন। আর ঠাকুর সম্পর্কে আমার অন্তত এমন কোনো কিছু জানা নেই যা আপনারা সবাই জানেন না, বা তাই নিয়ে আমি আপনাদের মনে কৌতূহল তৈরি করে রাখতে পারি। ঠাকুরকে নিয়ে এই কথাগুলো, যে কথাগুলো আমি পড়লাম, এগুলো লিখেছেন কে, এই ছিল আমার সাসপেন্স। তার জবাবও আপনারা নিশ্চয়ই জানেন বা আন্দাজ করে নিতে পেরেছেন। তার নাম গিরিশচন্দ্র ঘোষ। তিনি ছাড়া ঠাকুরের ওপর এত দৌরাত্ম্য আর কেই বা করেছে। বলি, ঠাকুরের মানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়েছিল 18 ফেব্রুয়ারি 1836, আর প্রয়াত হন 16 আগস্ট 1886, মানে গতকালের তারিখে। আর যিনি ঠাকুরের সম্পর্কে এই স্মৃতি কথা লিখছেন, সেই গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেছিলেন 1844 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি, আর প্রয়াত হন 8 ফেব্রুয়ারি 1912 খ্রিস্টাব্দে। শেষ হল হে মহাজীবন প্রথম পর্ব। এবার দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্বের মহাজীবনের কথা, কিন্তু তার আগে একটু গান শুনে নেব। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। সৌমিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। এখন হে মহাজীবন দ্বিতীয় পর্ব। কোন একজন মহাজীবনের কথা বলবো এবং নামটা বলবো না, সেটা বলবো আগামীকাল। ছোটবেলায়, না খুব ছোটবেলায় নয়, বেশ বড়বেলায়, সত্যি কথা বলতে কি, তখন এমএ পড়ি, আমাদের পড়তে হয়েছিল বৈষ্ণবদের নানান রকম সব তত্ত্ব। তার মধ্যে একটা ছিল সাধ্য সাধন তত্ত্ব। শুনতে খুব খটমটে লাগে না, সাধ্য সাধন তত্ত্ব, কিন্তু কথাটা আদতে খুব সোজা। সাধ্য মানে হলো যেটা সাধ, মানে যেখানে পৌঁছতে চাই, আর সাধন মানে হলো যেভাবে পৌঁছতে চাই। তা ধরুন যে কোনো ধর্ম বলুন, মতাদর্শ বলুন, এই সাধ্য আর সাধন, কোথায় পৌঁছতে চাই আর কিভাবে পৌঁছতে চাই, এই দুটোকে বাদ দিয়ে তো আর কিছু থাকে না। বৈষ্ণবদের মধ্যে প্রচন্ড পণ্ডিত আর তাত্ত্বিক মানুষ বেশ কিছু আছেন, ছিলেন, যারা এই দুটো নিয়ে চর্চা করেছেন। আমাদের আজকের মহাজীবন তাদের মধ্যে একেবারে সামনের সারির। সে বহু পুরনো কালের কথা, কাজে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে তার ব্যাপারে সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করা খুব মুশকিল, অন্তত আমার মতো অল্প বিদ্যার লোকের পক্ষে। তিনি ছিলেন বৈষ্ণব বাড়ির ছেলে, বাবা কাকারা বিরাট পণ্ডিত বিদ্বান মানুষ ছিলেন। না, শুধু পণ্ডিত বিদ্বান বললে কিছুই বলা হয় না। গৌড়ের যিনি নবাব, তার প্রধান অমাত্য ছিলেন তার দুজন কাকা। চৈতন্যদেবের সঙ্গে তাদের সাক্ষাৎ হল, ব্যাস কোন সে বাঁশির ডাক শুনলেন। নবাবের চাকরি বলুন, মানে সরকারি চাকরি, আরো সব ক্ষমতা প্রতিপত্তি সবকিছু ছেড়ে দিয়ে দুজনে বৃন্দাবনে চলে গেলেন। আমাদের মহাজীবনের বয়স তখন 3 কি 4 বছর। তার বাবাও সংসার ত্যাগ করলেন,
চৈতন্যদেবের টানে। বুঝতে পারছেন তো? এই বাড়ির ছেলে হয়ে গভীর বৈষ্ণব দর্শনে ডুবে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। একেবারে ছোটবেলা থেকেই বাড়িতে কৃষ্ণ কথা হয়, সে কথা শুনতে, কীর্তন শুনতে, তার সঙ্গে নাচতে খুব ভালো লাগে ছেলেটির। না, তা বলে ভাববেন না লেখাপড়ায় মন নেই, এইসবই করে বেড়ায়, না তা নয়। লেখাপড়ায় সাংঘাতিক ভালো, নানা শাস্ত্র পড়ে একেবারে ভেতরে গেঁথে নিতে পেরেছেন খুব কম বয়সে। জ্ঞানমার্গের মানুষ, কিন্তু সেই সঙ্গে ভক্তিমার্গেরও যাত্রী। যার সঙ্গে কৃষ্ণের কোনো সম্পর্ক নেই তেমন কিছুতে তিনি নেই। বিয়ে থা করেননি, শুধু পড়াশোনায় ডুবে থেকেছেন। তিনি নিজে কি চৈতন্যদেবকে দেখেছেন ঠিক জানা যায় না, তবে কথিত আছে তিনি চৈতন্যদেবকে স্বপ্নে দেখেছিলেন। তিনিও সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন, সেখানে তার কাকার সঙ্গে মিলন হল তার। সত্যি কথা বলতে কি, চৈতন্যদেবের যে ধর্ম, তাকে একটা শক্ত তাত্ত্বিক ভিতের উপরে দাঁড় করানোর কাজে এই খুড়ো ভাইপোদের ভূমিকাকে বাঙালি কখনো ভুলতে পারবে না। শেষ হল হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন সময় আপনাদের চিঠি পড়ার। পড়ি প্রথম চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, গল্পটি একটি ছোট মেয়ের জীবন যুদ্ধের। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে বেশ কয়েক ধাপ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে একটি বেসরকারি নার্সিং স্কুলে ভর্তি হয়েছে 3 বছরের নার্সিং ট্রেনিং কোর্সে। কাউন্সিলের নিয়ম অনুযায়ী হস্টেলে থাকা আবশ্যিক, তাই মেদিনীপুর থেকে কলকাতার হস্টেলে তার স্থানান্তর। প্রথম বর্ষের ট্রেনিং এর 6 মাসের মধ্যে একদিন হিরোশিমার বিস্ফোরণের মতোই একটি বিস্ফোরক খবর এলো হস্টেলে। ওর মা বাবা দুজনেরই একসঙ্গে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। দিশেহারা 18 বছরের মেয়েটিকে ছুটতে হলো বাড়িতে, 5 বছরের ভাই আর বৃদ্ধা ঠাকুমার কাছে। এরপর ব্যস্ত হয়ে পড়ল সংসারের দায়িত্ব পালন, কম্পেনসেশনের জন্য আদালতে নিয়মিত হাজিরা দেওয়া, সম্পত্তির খোঁজ করা ইত্যাদি দায়িত্বপূর্ণ কাজে। ডিসকন্টিনিউ হয়ে গেল নার্সিং ট্রেনিং। এরপর 2 বছর পরে আবার যোগাযোগ করল নার্সিং স্কুলে, আবারও সবকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হল দ্বিতীয়বার নার্সিং কোর্সে। তখন তার আগের বন্ধুরা 2 বছরের সিনিয়র ব্যাচ, কিন্তু সবকিছু মানিয়ে, সব বাধা পেরিয়ে 3 বছরের ট্রেনিং কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত করল। ছোট মেয়েটির এই জীবন যুদ্ধের সাক্ষী ছিলাম ওর শিক্ষিকা হিসেবে। জীবনের কঠিন মুহূর্তকে পরাজিত করে এই ফিরে আসার ঘটনাটা জানানোর সুযোগ করে দেবার জন্য সৌমিত্র দাদা আপনাকে আর 92.7 বিগ FM কে জানাই হার্দিক ধন্যবাদ। নমস্কারান্তে, প্রণতি পাল, নিউ আলিপুর। সত্যি প্রণতি দেবী, আপনার এই চিঠি অনেককে, যারা ব্যর্থ হয়েছে, যাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে নানান কারণে, তারা খুব উদ্বুদ্ধ হবে, তাতে কোনো সন্দেহ নেই। পরের চিঠি। শরণাগততে এবার অপরাজিতদের নিয়ে স্মরণ, তাই আমিও এক গল্প নিয়ে এলাম, একটি মেয়ের গল্প। সে সংসার জীবনের ঘাত প্রতিঘাতে নানা প্রতিকূলতায় লড়াই করেছে, অপরাজিতা হয়েছে। বলি তার কথা। বাবা মা এক দাদা, এই ছিল তার ছোট্ট সংসার। বাবার আদরে প্রশ্রয়ে, মায়ের বকুনিতে, দাদার সাথে খুনসুটিতে দিব্যি কেটে যাচ্ছিল তার জীবন। জীবনটা হয়তো প্রাচুর্য ছিল না, কিন্তু সেটা খুব আনন্দের ছিল, আদরের ছিল, স্বপ্নের ছিল। মেয়েটা বাস্তবতার ধারে কাজ দিয়ে যেত না, সব সময় উড়ছে, সব সময় হাসছে। কালের নিয়মে একদিন বড় হয়ে গেল, বাবার হাত ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হলো। আর তার কিছুদিন পরেই নেমে এলো সেই বজ্রাঘাত। বাবা চলে গেল 14 দিনের মধ্যে না ফেরার দেশে। মেয়েটি তখন অথই জলে। একদিকে বাবাকে হারানোর তীব্র বেদনা, অন্যদিকে নবাগত সন্তানের পদধ্বনি। কি করবে সে? আনন্দ না দুঃখ? মনের মধ্যে নিরন্তর সুখ দুঃখের লড়াই, ঝগড়া, কিন্তু মুখে খুশির মুখোশ।
সময় এগিয়ে চলে, নানা ঝড় ঝাপটা আসে। আবার এলো চরম আঘাত, সাংসারিক আঘাত। একসময় মেয়েটাকে সব ছেড়ে একা চলে আসতে হয়েছিল তার মায়ের কাছে। সে ভারী দুঃসহ দিন, প্রতিনিয়ত মনের সঙ্গে লড়াই, সন্তানদের দেখার চরম আকাঙ্ক্ষা। মা ছিল পাশে সব সময়। যাকে ভেবেছিল আমার মা আমায় তেমন ভালোবাসে না, সেই হয়ে উঠল পরম বন্ধু। না, যুদ্ধ শেষ হয়নি। আস্তে আস্তে আবার তার নিজের জায়গা ফিরে পাওয়া, সংসার, সন্তান, সব কিছু। আজ সে পরিপূর্ণ। মাঝে আর এক যন্ত্রণা তার জীবনে ছিল, মায়ের এক দুরারোগ্য রোগ, স্মৃতি বিস্মৃতি। সামনে থেকেও মার কাছে সে অজানা, অচেনা। তবু শেষ দিন পর্যন্ত সে মাকে একলা ছাড়েনি, পরম মমতায় মায়ের মা হয়ে উঠেছিল। তারপরে এলো শরণাগত এই পরিবারে এসে সে কত নতুন নতুন বন্ধু পেল। ভালোবাসায়, আদরে তারা ভরিয়ে রেখেছে তাকে। এখানেই সে অপরাজিত, সকলের ভালোবাসায় সে গরবিনী। আসুন এবার তাকে চিনিয়ে দিই। সে শুভ্রা ভট্টাচার্য। জানি না সে অপরাজিত কিনা, তবে সে আজ বাস্তবের সাথে পরিচিত। এখানেই সে বিজয়িনী। শুভ্রা দেবী, আপনার চিঠিটা পড়ে কিরম মনটা থমকে গেল। সত্যি সত্যি আপনি অপরাজেয়। এত লড়াই করেছেন জীবনে, এত লড়াই করেছেন। আমাদের সকলের শ্রদ্ধা দেবেন। শেষ করলাম চিঠিপত্র, এরপর গান, গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাবুলনাথের মন্দির নিয়ে নানা কথা হলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার চলুন মন্দির দর্শন করতে যাওয়া যাক, এবং মন্দিরের কাছে, বা বলা ভালো মন্দিরের পাদদেশে এসে প্রথম চমক। চমক। এতদিন পর্যন্ত পাহাড় বা টিলার উপরে যেসব মন্দিরে গেছি আমরা, পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে, কিংবা ধরুন ডুলিতে বা খচ্চরের পিঠে চেপে, কিন্তু এই মন্দিরে কি করে যাব বলুন তো? পাহাড়ের ওপর তো, মানে টিলার উপর, লিফটে চেপে। হ্যাঁ, দুপাশে দোকান বাজারের মধ্যে দিয়ে যেখানে এসে দাঁড়ালেন, খুব লক্ষ্য না করলে তাকে একটা এমনি ফ্ল্যাট বাড়ি বলেই মনে হতে পারে। সোজা এগিয়ে গেলেন, একদিকে উঠে গেছে সিঁড়ি, তবে সে পথ দিয়ে দীর্ঘদিন ধরে কেউ যায় বলে মনে হয় না। সিঁড়ির মুখে যে কোলাপসেবল গেট আছে সেটা এখন বন্ধ, লিফটেই উঠতে হবে। লিফটম্যান তৈরি আপনার সেবার জন্য। ফিরে আসবো, একটু গান শুনে নি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এলাম বাইরে দূরে দ্বিতীয় পর্ব আপনাদের শোনাবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাবা, মুম্বাই বলে কথা, এখানে দেব দর্শনেও লিফটে চড়ে যাওয়া যায়। তো লিফট আপনাকে নামিয়ে দিল যেখানে, সেখান থেকে একটা লম্বা করিডোর চলে গেছে মন্দিরের দিকে, বেশ অনেকটা লম্বা। মাথার উপরে টিনের শেড আছে, দু চার পা অন্তর অন্তর লম্বা লম্বা চেয়ার পাতা আছে। ইচ্ছে করলে বসে একটু জিরিয়ে নেওয়া যেতে পারে। আমাদের অবশ্য তার দরকার হবে না। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতেই দেখতে পাচ্ছেন মন্দির, মন্দিরের চূড়ার খানিকটা। সাদা রঙের মন্দির, দারুণ সব কারুকার্য করা। করিডোর শেষ হলে এসে পৌঁছলেন মন্দিরে ঢোকবার দরজায়। বাইরে লোহার র্যাকে জুতো রাখবার ব্যবস্থা। ঢুকবেন কিন্তু খালি হাতে, ফুল দেবার নিয়ম নেই। আবার কোলাপসেবল গেট, তার ভেতর দিয়ে মন্দিরে যেতে হবে। এতক্ষণ ধরে যেভাবে এলাম তাতে খুব ভক্তিভাব জাগছে না, তাই না? এ যেন খুব কেজো একটা জায়গা, শিবলিঙ্গ দর্শন নয়, যেন অফিসের কাজে এসেছি। কিন্তু এসব হলো ছদ্মবেশ। একবার ভেতরে ঢুকে পড়লে দেখবেন মন্দির তার সমস্ত মহনীয়তা নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। সাদা পাথরের মন্দির, হয়তো সময়ের চাপে একটু হলদেটে হয়ে গেছে, না তাদের রূপ কিন্তু কিছু কমে যায়নি। কি করে কমবে? সেই পাথরের গায়ে
এসব শিল্পীরা নানান রকম অলঙ্করণ করেছেন, সেদিকে তাকালে তো চোখ ঝলসে যায়। কালো পাথরের কয়েক ধাপ সিঁড়ি পার হয়ে ওপরে উঠে যান। ভেতরে ঢুকে আপনার মনে হবে স্ফটিকের দেশে এসে পৌঁছেছি। চারপাশটা সাদা সাদা, আর সেই সাদার মধ্যে সাদা ছোট ছোট মন্দিরে আছে সাদা পাথরের তৈরি দেবতাদের মূর্তি। খুব একটা ভিড় হবে না, ওই শিবরাত্রির সময়টুকুতে খুব ভিড় হয়, তার বাইরে খুব বেশি মানুষ আসেন না এখানে। এসে দাঁড়ালেন শিবলিঙ্গ যেখানে আছে সেই প্রধান গর্ভগৃহের ভেতরে। কালো রঙের গুল দেওয়া মোটা কাঠের দরজার ওপারে আছে লিঙ্গ রূপী শিব। লোহার রেলিং এ ঘেরা ছোট্ট এলাকার মধ্যে আছেন মহেশ্বর শিব, কুচকুচে কালো, চকচক করছে। নানা উপলক্ষে প্রচুর দুধ ঢালা হয় মাথায়। এমনিতেও মাথার উপর ছোট্ট ঘুঁটি থেকে টুপ টুপ করে দুধ পড়ছে। যদি ইচ্ছে করেন বাবার ঠান্ডা শরীরে একটু হাত বুলিয়ে দিতে পারেন, কেউ আপত্তি করবে না। মুখ তুলে দেখুন, 3টে ছোট ছোট মন্দির আছে সামনে, ঝকঝক করছে রূপলি রঙে। সেখানে অবস্থান করছেন 3 আদি দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখুন বিশাল নাট মন্দির। সেখানে ছোট ছোট অনেকগুলি দেবদেবীর মূর্তি রাখা আছে, যেমন আমাদের সব দেবদেবী মন্দিরেই থাকে। কিন্তু না, আজকে আর সময় নেই, আজকে শরণাগত এবার শেষ করতে হবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের জন্য যদি আপনাকে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাতে হয় তাহলে পাঠাবেন এই নাম্বারে 9831922927। আর অতি অবশ্যই চিঠির গোড়ায় SG লিখতে হবে। আমাদের একটা ফেসবুকের ঠিকানা আছে, তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার আপনাদের এই সৌমিত্র বসু সেই অনুষ্ঠানে আপনাদের আহ্বান করে